নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে শুভ বিবাহের এক নতুন পর্ব চলো আমরা দেখে নিই আজ কী হতে চলেছে। প্রথমে আমরা দেখছি সুধা তেজকে বলছে যে আমার পরিবারের সামর্থ্য নেই যে আপনার জন্য একজন নার্সকে রাখবে, তাই জন্য নার্স হিসেবে আমি আপনার সাথে আপনার সেবা যত্ন করছি। আজ আমার জন্যই আপনার এই অবস্থা, সেই জন্য আপনাকে সুস্থ করে তোলার দায়টাও পুরোটাই আমার, তাই এটা আমার কর্তব্য মনে করে আমি করছি। আজ অবধি আমার কর্তব্য থেকে আমাকে কেউ টলাতে পারেনি, তাই আপনি আমাকে এই চেষ্টা করতে আসবেন না, প্লিজ আমাকে আমার কাজটা করতে দিন। তেজ বলে আমার কোনো কিছু লাগবে না। সুধা বলে আপনি আমাকে কাজটা করতে না দিলে সেদিন যেমন আমার হাতটা আপনি বেঁধে রেখেছিলেন সেরকম আমিও আপনার হাতটা বেঁধে রাখবো। তেজ তখন বলে কি আপনি আমাকে থ্রেট করছেন? এদিকে সুধা জোর করে তেজকে সেবা যত্ন করতে গেলে আবার দুজনের দিকে ভাবুক হয়ে তাকিয়ে থাকে। এদিকে তেজের বাড়িতে তেজের ভাইকে বলতে শোনা যায়, ইস আজকে দাদা বৌদি থাকলে খুব ভালো হতো। তখন বোন বলে তুই কি ওই বাড়িতে কাউকে মিস করছিস, কারো কথা তোর মনে পড়ছে? তখন তেজের ভাই সুধার বোন ঝিনুকের কথা ভাবতে থাকে মনে মনে। তরিতা মনে মনে ভাবতে থাকে ওদিকে কি যে হচ্ছে কিছু তো খবরও পাচ্ছি না। ঠিক সেই সময় তরিতার ফোনে একটা ফোন আসে। দেখা যায় দোয়েল তরিতাকে ফোন করেছে একটা খবর দেওয়ার জন্য। এদিকে তেজকে বলতে দেখা যায়, তেজ বলছেন যে আপনাকে মেনেই নেয়নি তার জন্য আপনি এতটা কেন করছেন? আপনি নিজের প্রাণকে সংশয় দিয়ে কেন আপনি আমাকে বাঁচালেন? কেন আপনি আমার জন্য চোখের জল ফেলছেন কেন? সুধা তখন বলে যে আপনি এসব বুঝবেন না, আর দুজনের দিকে ভাবুক হয়ে তাকিয়ে থাকে। আমি আপনাকে বোঝাতেও চাই না, সুধা বলে। তেজ বলে আমি বুঝতেও চাই না, কিন্তু আমি জানতে চাই। সুধা বলে যে আপনার চোখে তো আমি মিথ্যেবাদী। যেদিন এই মিথ্যের প্রলেপটা আপনার চোখ থেকে সরিয়ে মন থেকে আমাকে দেখবেন সেদিন আপনি ঠিক বুঝতে পারবেন যে আমি এসব কেন করছি। তেজ সুধার দিকে তাকিয়েই থাকে। তখন মনে মনে ভাবতে থাকে যে আমাকে বাঁচাতে গিয়ে তো ওনার মাথাতেও লেগেছে। সুধা তখন কাপড় বের করে তেজের হাত দুটো খাটের সাথে বেঁধে দেয়। তেজ এতটাই বিভোর হয়ে সুধাকে দেখছিলেন যে প্রথম কিছু বুঝতেই পারেন না, কিন্তু পরে বুঝতে পারেন আর বলেন এ কি করছেন আপনি? হোয়াট আর ইউ ডুইং? এনাফ ইজ এনাফ সুধা, এটা কি করছেন আপনি? আমার হাত দুটো খুলে দিন প্লিজ, কি করছেন আপনি? এই সমস্ত কথা বলতে থাকে তেজ। বলে শাট আপ, আপনাকে সেবা করে আপনার সেবা আমাকে করতেই হবে, প্লিজ চুপ করে থাকুন আপনি। এসব বলেই সুধা তেজের সেবা করতে থাকে, মলম লাগাতে থাকে, তার গা হাত পা মুছতে থাকে, আর তেজ এদিকে চুপচাপ সুধার দিকে তাকিয়ে থাকে। সুধা তেজের সেবা করতেই থাকে, মাথায় হাত বুলিয়ে দেয়, তাকে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, তাকে মলম লাগিয়ে দেয়, সমস্ত কিছু করতে থাকে। তেজ সবটা চুপ করে মেনে নিয়ে তাকে সেবা করতে দেয়। এদিকে সুধার বৌদিকে দোয়েলকে বলতে শোনা যায় যে তোর দ্বারা কিচ্ছু হবে না দোয়েল। এদিকে সুধাকে দেখ, দ্বিতীয় বিয়ে করেছে, তেজকে পুরো হাতের মুঠোয় রেখেছে, কেমন সেবা যত্ন করে যাচ্ছে, তেজও কিছু বলছে না। কিছু শেখ তুই। দোয়েল তখন বলে ওর আদিক্ষেতা দেখানো আমি বের করছি। মিথ্যে কথা বলছে আর নিজের বরের সেবা করছে, ওর এই মিথ্যে কথা বলাও আমি বের করছি। ও যত খুশি ওর বরের সেবা করে নিক বৌদি, কিন্তু আসল জায়গায় তো আমি খবরটা ঠিক পৌঁছে দিয়েছি। বৌদি তখন বলে যে তুই কি বলছিস? দোয়েল বলে সময় হলে ঠিক জানতে পারবে। এবার সুধা মজা বুঝুক, মিথ্যে কথা বলে সে শ্বশুরবাড়ির সেবা যত্ন আদর পাবে? এই বলে দুজনেই হাসতে থাকে। এদিকে দেখা যায় সুধা তেজের যত্ন করেই চলেছে। তেজ ঘুমিয়ে পড়েছেন, তেজের মাথায় পট্টি লাগিয়ে দিচ্ছেন, আর তেজ ঘুমিয়ে যাওয়ার পর তেজের হাতের বাঁধনও খুলে দিচ্ছেন। একটু পরে ঘুম ভেঙে তেজ সুধাকে খুঁজতে থাকে। এদিক ওদিক দেখতে না পেয়ে দেখে যে তেজের পায়ের কাছে সুধা বিছানায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে মাটিতে বসে। তেজ সুধাকে দেখে মনে মনে ভাবতে থাকে যে আমাকে এত বড় মিথ্যে বলতে পারে, সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আবার আমাকে বাঁচাতেও পারে। আমি এত খারাপ ব্যবহার করার পরেও উনি আমার সেবা করছেন। এগুলো মনে মনে ভাবতে থাকে তেজ, আর সমানে সুধার দিকে দেখতে থাকে। তেজ মনে মনে ভাবতে থাকে আমি ওনাকে চিনতে ভুল করলাম না তো, নাকি এটা আবার ওনার আরও বড় প্ল্যান আমার মন জিতে নেওয়ার। এদিকে সকাল হয়ে গেছে। সুধার চোখ খুলতেই দেখে বিছানাতে মিস্টার বসু মল্লিক নেই। আর এটা দেখে তো সুধা অবাক হয়ে যায়, খুব চিন্তায় পড়ে যায়। মিস্টার বসু মল্লিক সুধাকে কোথাও কিছু না বলে কোথায় চলে গেলেন? উনি বাড়ি ছেড়ে চলে যাননি তো? একেই এই অবস্থা, আবার বাইরে কোনো বিপদ হলো না তো? এই সমস্ত কিছু ভাবতে থাকে সুধা। সুধা তখন ঘরের বাইরে গিয়ে মিস্টার বসু মল্লিক করে ডাকতে থাকে, কিন্তু ওনার কোনো সাড়া পাওয়া যায় না। আর সুধার চিন্তা বেড়েই চলে। আর এক জায়গায় বসে পড়ে, বসেই দেখে সেখানে নিউজ পেপার রাখা আছে। নিউজ পেপারের ফ্রন্টে একদম মিস্টার বসু মল্লিকের ছবি দেওয়া, আর সেখানে বড় বড় করে হেডলাইনে লেখা যে শ্বশুরবাড়িতে দ্বিধাগমনে গিয়ে মিস্টার বসু মল্লিক গুরুতর আহত হয়েছেন। এটা দেখে তো সুধা খুব অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়, আর বলতে থাকেন উনি তো এই ব্যাপারটা কাউকে জানাতে বারণ করেছিলেন, তাহলে নিউজ পেপারে ছাপলো কি করে, কে জানালো? সুধা বলে সবটা জানাজানি হয়ে যাওয়ার পর আমি সামলাবো কি করে? এই বলে খুব চিন্তা করতে থাকে সুধা, আর কাঁদতে থাকে। এদিকে সুধার চিন্তা বেড়েই চলে, আর মিস্টার বসু মল্লিক করে ডাকতে থাকে। এদিকে দেখা যায় নিত্যদিনের মতোই কারণবালা দেবী ঠাকুর ঘরে পুজো করছেন। সুধার শাশুড়ি বলে
আমরা সুধার মতো ঠাকুরের পুজোর যত্ন মানে পুজোর জোগাড়টা করতে পারিনি, তবে নিজেরা যতটুকু পেরেছি করেছি। আর এই বলে হাসতে থাকে। সুধা শাশুড়িমা আরও বলেন, আসলে মেয়েটা যা করে এতটা নিষ্ঠা ভরে করে না, ওর সব কাজ বড় নিখুঁত। মেজমা বলে, একদম ঠিক বলেছ, এই তো কটা দিন হলো আমাদের বাড়িতে এসেছে আর এর মধ্যেই সবার মন জিতে নিয়েছে। এই সমস্ত কথাবার্তা বলতেই থাকে। তখন ঠাম্মি বলে, আহ এত কথা বলছো কেন, আর সমস্ত কাজকর্ম করতে হবে না? আর তাছাড়া তোমরা আজকে পুজোর জোগাড় কেন করেছো? ছোট নাত বৌমা কোথায়? তারা বলে, আসলে তরিতা। ঠাম্মি বলে, বুঝেছি, তার এখনো ঘুম ভাঙেনি তাই তো? ঠাম্মি বলে, শোনো, আমার বড় নাত বৌমা যেমন সমস্ত কাজে কর্মে পটু, তেমন আমার ছোট নাত বৌমাকেও হতে হবে। শাশুড়ি হিসেবে তোমাদের দায়িত্ব তাকে সমস্ত কাজকর্ম শিখিয়ে দেওয়া। এই সমস্ত কথা বলতে বলতেই বাড়িতে ফোন আসে। দেখা যায় যে বাড়ির সবকটা ফোন একসঙ্গে বাজছে। বাড়ির সবাই একে একে ফোন রিসিভ করছে। আর সবার কাছে তখন একটা শকিং খবর আসে। সবাই ফোনে বলতে থাকে, কি এটা হতেই পারে না, এইরকম চলতে থাকে। তেজের বাবা বলে, আমাদের বাড়ির ছেলের উপর হামলা হয়েছে আর আমরা জানবো না? মানে একই খবর সবার ফোনে একসঙ্গে এসেছে, সাথে নিউজ পেপারে ছেপেছে। তেজের ভাইরা আবার ভিডিও দেখছে মোবাইলে। এদিকে দেখা যায় তরিতা উপর থেকে লাফিয়ে লাফিয়ে নামছে আর বলছে, হামলা হয়েছে, হামলা হয়েছে বলে চিৎকার করতে থাকে। আর নিউজ পেপারটা হাতে করে নিয়ে আসে আর বলে, হামলা হয়েছে, গুরুতর আহত হয়েছে। হামলা আর গুরুতর আহত হওয়ার কথা শুনে তেজের ঠাম্মির হাত থেকে পুজোর থালাটা পড়ে যায়। এদিকে তেজের ভাইয়ের গলা পেয়েই সুধা দৌড়ে বাগানের দিকে আসে। এসে দেখে তেজের ভাই বোনেরা সবাই, বৌদিরা সবাই আম কুড়োচ্ছে আর তেজও সেখানে রয়েছেন। সুধা তখন এসে বলে, মিস্টার বসু মল্লিক, আমাকে টেনশন দিতে আপনার খুব ভালো লাগে তাই না? আমি আপনাকে সারা বাড়ি উন্মাদের মতো খুঁজছি আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন। আপনি আমাকে একবারও বলবেন না? তেজ বলে, আমি বলাটা প্রয়োজন মনে করিনি। সুধা তখন বলে, আপনাদের বাড়ির বাগানের মতো সাজানো গোছানো বাগান এটা নয়। এটা আমাদের বাড়ির পিছনের বাগান, একজনের বাগান, একটা পাড়ার বাগান। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আপনি কত জলকাদা জমে আছে। কোথাও পড়ে গিয়ে যদি আপনি আবার চোট পেতেন তাহলে কি হতো? তেজ তখন সুধার দিকে তাকায়। এদিকে সুধার দাদা বৌদিরা আলোচনা করতে থাকে যে, দেখ দেখ দেখ, ওদের দুজনের কেমিস্ট্রিটা কিন্তু খুব ভালো। বল, বিয়ের আগে থেকে আমরা লক্ষ্য করছি। দেখ তেজ কিভাবে সুধার দিকে তাকিয়ে আছে, সুধা কিভাবে তেজের দিকে তাকিয়ে আছে। এই সমস্ত কথা তারা বলতে থাকে। তেজ বলে, আমি কখন কোথায় যাব না যাব এই কৈফিয়ত আমি কাউকে দিতে পারবো না। সুধা বলে, আপনি যতক্ষণ আমাদের বাড়িতে আছেন ততক্ষণ আপনি আমার দায়িত্বে আছেন, তাই আমাকে বলে যাওয়াটা আপনার দায়িত্ব আর কর্তব্যের মধ্যেই পড়ে। এদিকে তরিতা তার নাটক চালিয়েই যাচ্ছে। বলছে, বাবা আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আমি সকাল থেকে দুজনকে ফোন করে গেছি, বিশ্বাস করো, এত বড় হামলা হয়েছে। টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, নিউজ চ্যানেলে, সবার ফোনে ফোনে সব জায়গাতে একই খবর, দাদাভাইয়ের গুরুতর আহত হওয়ার খবর। কেন হয়েছে, কিভাবে হয়েছে, কিছুই জানতে পারছি না। এই সমস্ত কথা শুনে বাড়ির লোকেরা আরও ভয় পেয়ে যায়। ঠাম্মিও খুব চিন্তায় পড়ে যায়। এর মা কাঁদতে থাকে আর বলে, মেজো জানিস তো, এই জন্যে আমার মনটা না কু ডাকছিল। আমি কিছুতেই শান্ত হতে পারছিলাম না, শুধু মনে হচ্ছিল ছেলেটার সাথে একবার ফোনে কথা বলি। মেজমা তখন তেজের মাকে বোঝাতে থাকে যে, কিচ্ছু হবে না বৌদি, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। তার ঠাম্মি এদিকে মনে মনে ভাবতে থাকে, এই জন্যই ঠাকুর ঘরের প্রদীপ নিভে গেছিল আর প্রদীপটা উল্টে পড়ে গেছিল। তরিতা আবারও তার নাটক করতে থাকে। বলে যে, এইভাবে গজাননের প্রসাদ পড়ে যাওয়া এটা তো ঘোর অমঙ্গলের লক্ষণ। সামনে গিয়ে সমান নাটক করতে থাকে, এত বড় অমঙ্গল কেন ঘটলো? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। তরিতা আরও বলে যে, এরকমটা যদি ঘটেও থাকে তাহলে সুধার বাপের বাড়ি থেকে আমাদের কেন জানালো না? তেজের কাকা তখন বলেন যে, হতেই পারে ওনারা হয়তো এই সমস্ত ঘটনাতে ভয় পেয়ে গেছেন। অনেক সময় ভয় পেয়েও মানুষ কিছুটা জানাতে পারে না। তরিতা বলে, না না ছোটকা, এমনটা কিভাবে হতে পারে? আচ্ছা ঠাম্মি, তুমি কালকে রাতেই দিদিভাইয়ের সাথে ফোনে কথা বলেছিলে না? ঠাম্মি তখন মনে মনে ভাবতে থাকে যে, কাল সুধার সাথে ফোনে তার কথা হয়েছিল, কিন্তু সুধা তাকে কিচ্ছু জানায়নি। কিন্তু হ্যাঁ, সুধা কোনো একটা বিপদের কথা অবশ্যই বলেছিল। সুধার কাকা মানে তেজের কাকা তখন বলেন যে, সুধা যখন কোনো কিছু জানায়নি তখন নিশ্চয়ই সেরকম কোনো ব্যাপার ঘটেনি। আর এই সমস্ত যা কিছু নিউজ দেখা যাচ্ছে এগুলো সব কিছু ভুল। তখন তরিতা বলে, জানাচ্ছে না তো ছোটকা, তুমি দেখতে পাচ্ছ না, ওনারা তো কিচ্ছু জানাচ্ছে না। আবার ঠাম্মির কান ভরতে থাকে, বাবা দাদা ভাইয়ের এখন কি অবস্থা কে জানে। বলতে থাকে, দিদিভাই বাপের বাড়িতে গিয়ে এতটা পাল্টে গেল, আমাদের কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করলো না। বাবা রেগে গিয়ে বলেন, আমি আমি কথা বলবো, ফোন লাগিয়ে দাও, আমি ওদের খবর নেব। ঠাম্মি তখন রেগে রেগে বলেন, কোনো দরকার নেই, কাউকে কোনো খবর নিতে হবে না, আমি নিজে যাব আচার্যি বাড়িতে। আর সবাই এটা শুনে খুব অবাক হয়ে যায়। সুধার ভাই বোনেরা, দাদা বৌদি আর ওদিকে তেজের ভাই সবাই এক কথাই বলতে থাকে সুধাকে যে, দাদা ভাইকে প্লিজ কিছু বলো না, আসলে কালকে রাতে ঝড়ে আজকে এত আম পড়েছে না, আমরা সবাই তখন সকাল সকাল চলে এসেছি আম কুড়োতে। ভাইরা বলে, দেখ না আজকে আমরা কত মজা করলাম, আমরা কত আম কুড়িয়েছি আজকে। এই বলে তারা হাসি মজা করতে থাকে, তাদের মধ্যে এই কথাবার্তা চলতেই থাকে। সুধা
সবাইকে বকা দিয়ে সবাইকে যেতে বলে। বলে তোরা জানিস না যে ওনার শরীর কতটা খারাপ, আর তোরা ওনাকে যেতে বলতে পারিসনি, তোরা কেন ওনার সাথে এখানে আম কুড়োতে এসছিস। সুধার বকা খেয়ে সবাই এখান থেকে পালিয়ে যায়। সুধা তেজকে কিছু বললে তেজ বলে একই ছাদের তলায় আপনার মুখ দেখতে দেখতে আমার বিরক্ত লাগছে, কিন্তু এখানে এসেও তো দেখছি শান্তি নেই। এই জন্যই বলে বোধহয় কথাতে আছে যে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। সুধা দাঁড়িয়ে চুপ করে সবটা শুনতে থাকে। তখন বলে যে যাক যা হওয়ার হয়ে গেছে, অনেক ছুটোছুটি করেছেন, চলুন এবার আমার সঙ্গে ঘরে চলুন। তেজ কিন্তু কিছুতেই যেতে চায় না। আবারও একই কথা বলতে থাকে তেজ, আপনি আমাকে যে আঘাত দিয়েছেন আমি সেটা কখনো ভুলবো না। সুধা তখন বলে এখন না হয় থাক, আবার এই সমস্ত কথা পরে আলোচনা হবে, এখন আপনি চলুন। সুধা বলে আপনাকে একটা জরুরি কথা আমার বলার আছে। তখন কাল কথাটা বলতে শুরু করলে তেজ তখন উল্টো বোঝে। তখন তেজ বলতে থাকে কাল রাত্রে আপনি আমার সেবা যত্ন কি জন্য করেছেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। বলে আপনি কি বুঝেছেন? তেজ বলে এই যে আপনার আমার প্রতি এত মায়া, এত দুর্বলতা, এত সেবা যত্নের ভাব দেখানোটা কেন সেটা আমি খুব ভালো করেই জানি, যাতে আপনার বাপের বাড়ির লোকেদের কোনো রকম কোনো দোষ না দিতে পারি তার জন্য। বড়লোক বাড়ির বউ হতে গেলে যে প্রাণের ঝুঁকিও নেওয়া যায় সেটা আপনি খুব ভালো করে প্রমাণ করে দিয়েছেন। সুধা খুব রেগে যায়, বলে আমাকে ভুল বুঝতে বুঝতে আপনি আজকে এতটা নিচে নেমে গেছেন যে মুখে আজকে যা আসছে আপনি তাই বলছেন। সুধা বলে আপনি আমার কথাটা শুনুন। তেজ কিছুতেই শুনতে চায় না। রাগ করে সামনের দিকে যেতে চাইলে কাদাতে তেজের পা পিছলে যায়, তখন সুধার গায়ে এসে পড়ে। সুধা সামলে নেন আর আবার তখন দুজনের দিকে ভাবুক হয়ে দেখতে থাকে। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। আগামীকালকে দেখা হচ্ছে তোমাদের শুভ বিবাহের নতুন পর্ব নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, দেখা হবে আগামীকালকে। টাটা।